একে তো নতুন পরিবেশ, এর মধ্যে আবার খাট ভাঙার মতো কুৎসিত কাহিনী। ভয়ে অস্বস্তিতে তরি জমে গেল। এই অপ্রীতিকর অবস্থা থেকে তরিকে রক্ষা করলেন শোভা। খবর পেয়েই শোভা দ্রুত এসে তরিকে রুমের সঙ্গে অন্য ঘরে পাঠিয়ে দিলেন। সকলকে বেশ বকাঝকাও করলেন। পরিস্থিতি শান্ত করে শোভা তরির কাছে গেলেন। অতি নরম স্বরে বললেন, তুমি কি ভয় পেয়েছো মা? ওই ঘরটা সুন্দর আর বড় বলে সবাই ওখানেই বাসর ঘর সাজিয়েছিল। ওটা তোমার দাদা শ্বশুরের ঘর ছিল। আত্মীয় স্বজন সকাল থেকেই ওই ঘরে বসে হেসেছে, খেলেছে। পুরনো আমলের খাট তো এত ভার সহ্য করতে পারেনি। তুমি এর জন্য নিজেকে দোষ দিও না। তোমার দোষ নেই। যা ভেঙে যাওয়ার তা ভাঙবেই। তুমি কিংবা আমি কেউ চাইলেও সেটা ধরে রাখতে পারবো না। আহসানের বাবাকে অনেকদিন বলেছি ওই ঘরের খাটটা তুলে দিতে। বেশ নড়বড়ে হয়ে গেছে। নতুন খাট কিনে বসাতে। উনি বাবার স্মৃতি বলে এড়িয়ে গেছেন। আজ ভাঙলো তো ভাঙলো, নতুন বউয়ের সামনেই ভাঙলো। তুমি আমাকে ক্ষমা করো মা। তরি আড়ষ্টতা কাটিয়ে কথা বলতে পারল না। শোভা আবারও বললেন, এটা তোমার আর তোমার বরের ঘর। আমি কত বলেছিলাম এই ঘরে বাসর সাজাতে। নচ্ছার ছেলে মেয়েগুলো আমার কথাই শুনলো না। আচ্ছা করে বকে দিয়েছি সবগুলোকে। ওই ঘুরে ফিরে আহসানের ঘরেই আসতে হলো তোমায়। খামোখা তোমায় এত লজ্জায় ফেললাম। শোভা তরির শাড়িটা ঠিকঠাক করে দিয়ে রুমিকে নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আলতো করে ঘরের দৌড় দিয়ে গেলেন। তরি জড়তা সংকোচ আবারও কেঁদে ফেলল। এত কান্না পাচ্ছে কেন তার? ভয়ে নাকি লজ্জায়? তরি তুলতুলে কপল ছুঁয়ে নোনা পানির স্রোত গেল। মিনিট খানেক পর দরজা খোলার আওয়াজ পেয়ে তরি নড়ে চড়ে বসল। বড় একটা ঘোমটা তুলে শটান হয়ে বসে রইল। ঘোমটার আড়ালে টলটলে অশ্রু মুছতে ব্যস্ত হয়ে গেল সে। আকস্মাৎ এক বলিষ্ঠ হাত তরির মুখের ঘোমটা তুলে দিল। তরি চোখ মেলে তাকালো। চোখে বাড়িধারা চিকচিক করছে। এখনো কাঁদছো? আর কেঁদো না। তরির প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু মোটেও আপনাদের বাড়ির খাট ভাঙিনি। ওটা একাই ভেঙে গেছে। আহসান শান্ত গলায় বলল, আচ্ছা মানলাম, কিন্তু এখন আর কেঁদো না। এত কাঁদলে শরীরের লোনা পানি সব শেষ হয়ে যাবে। পরে সারাদিন স্যালাইন খেয়ে কাটাতে হবে। তোমার বুঝি স্যালাইন খুব পছন্দ? তরি ভেজা গলায় বলল, মোটেও না, ওটা কোনো খাবার জিনিসই নয়। আহসান ঠোঁট টিপে হাসল। হাস্যোজ্জ্বল স্বরে বলল, তাহলে কেঁদো না। তরি কান্না থামিয়ে প্রতিবাদী কণ্ঠে বলল, সবকিছু নিজে ঘটিয়ে আমাকে কাঁদতে নিষেধ করছেন? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। সবকিছু আপনার জন্যই হয়েছে, আমি জানি। আহসান বিস্মিত হয়ে বলল, ও মা, এই মেয়ে বলে কি? আমি আবার কি করলাম? তরির মুখে যেন খই ফুটে উঠল। রূঢ় কণ্ঠে সে বলল, আপনিই তো আমাকে আমাদের বাড়ি থেকে নিয়ে এলেন। আপনি যদি আমাকে না নিয়ে আসতেন তবে কি আমি এত কাঁদতাম? সব দোষ আপনার। আহসান ঠোঁটেলিয়ে হেসে ফেলল। তরি টলমল চোখে আহসানের হাসি মাখা মুখ অবলোকন করল। আহসান মিষ্টি করে হেসে বলল, মানলাম সব দোষ আমার, ঘাট হয়েছে আমার, তবুও তুমি আর কেঁদো না। তরি আহসানের কথায় বিশেষ কান দিল না, উল্টো তাকে উদ্দেশ্য করে বলল, কাঁদবো, আরও বেশি করে কাঁদবো, তাতে আপনার কি? আহসান তরির দিকে এক পলক তাকিয়ে রইল। জবাবে বলল, সবটাই তো আমার, এরপরেও এই প্রশ্ন? আহসানের এরূপ ঘোর মিশ্রিত কণ্ঠ শুনে তরির মন কেমন যেন ঢেউ বয়ে গেল। অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিতে চাইলেও আহসানের দৃষ্টিতে বাধা পড়ে গেল সে। অদ্ভুত বিষয় তো, লোকটা তার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তরি আর চোখে আহসানের দিকে তাকিয়ে রুষ্ট গলায় বলল, আপনি এইভাবে তাকাবেন না। তরির এরূপ উক্তি শুনে আহসান প্রথমে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, ফের বলল, কেন? তাকালে ক্ষতি কি? আমার বউ, আমি তাকাতেই পারি। তরি পিলে চমকে উঠল। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল তার। ড্যাব ড্যাব করে মিনিট খানেক আহসানের মুখপানে চেয়ে রইল। লোকটা কি তাকে বউ বলল? তবে পর মুহূর্তেই তরির লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। আহসান তরির কার্যকলাপ সূক্ষ্মভাবে লক্ষ্য করতেই মনে মনে এক দফা হেসে নিল। তরির দিকে নিজের হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, আমাকে কি বিশ্বাস করা যায় তরি? তুমি কি বিশ্বাস করতে পারছো আমায়? তরি নির্বিঘ্নে কঠোর স্বরে বলল, না, যায় না।
নাবোধক উত্তর শুনে আহসান দীর্ঘশ্বাস ফেলল। অনেকটা সময় নিশ্চুপ রইল, অতঃপর বিছানা থেকে নেমে আলমারি খুলে পরনের উপযোগী জামাকাপড় বের করলো। তরিকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো, আমি জামাকাপড় ছেড়ে আসছি। তরি কোনো সঙ্গতিপূর্ণ উত্তর দিল না। আহসান আর অপেক্ষাও করল না। জামাকাপড় হাতে যখনই দরজা খুলে বের হতে যাবে সেই মুহূর্তে তরি বলল, একটু শুনুন। আহসান পেছনে ফিরে তাকালো। তরি মিহিস্বরে বলল, আপনাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তবে একটু একটু করা যায়। আহসান পাশ ফিরে নিজের বদনখানি ঢেকে ফেলল। মুখে একচিলতে হাসি নিয়ে সে বলল, আমি একটুতেই সন্তুষ্ট। আহসান আর দাঁড়ালো না, দরজা খুলে বেরিয়ে গেল। আহসান যাওয়ার পরপরই তরি নিজের ক্লান্ত শরীরটাকে বিছানার মাঝে সঁপে দিল। সারাদিনের ক্লান্তি ধকলের চাপে নিমিষেই সে নিরুদ্দেশে তলিয়ে গেল। আহসান দরজা খুলে ঘরে প্রবেশ করতেই থমকে গেল। বিছানায় জুবুথুবু তরিকে ঘুমন্ত অবস্থায় দেখে সে নমনীয় হয়ে পড়ল। বালিশটা নিয়ে তরির সন্নিকটে গিয়ে বসল। তরির মুখোমুখি বালিশটা রেখে সে নিজেও শুয়ে পড়ল। আহসান একদৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইল, পলক যেন পড়ছেই না। এই ভারী জামাকাপড় নিয়ে মেয়েটা পরে পরে ঘুমাচ্ছে কি করে? সে চলে যাওয়ার পর ভারী শাড়িটা বদলে নিলেও তো পারত। এত খামখেয়ালি হলে কি চলে? আহসান তরির শাড়ির আঁচলটা হাত দিয়ে স্পর্শ করলো, নাকের সামনে নিয়ে ঘ্রাণও নিল। কেমন একটা নারী সুলভ ঘ্রাণ। এই লাল টুকটুকে গম্ভীর মেয়েটা কি আসলেই তার বউ? মুহূর্তটাকে স্বপ্ন ভেবে আহসান নিজের হাতে চিমটি কাটল। বেশ ব্যথা লাগলো। মুখায়বের অপরের রোদ্দুরের তীব্র ঝলকানির অস্তিত্ব টের পেতেই ঘুম ভেঙে গেল তরির। চোখ মেলতেই দেখল আহসান ঠিক তার বরাবর মুখ বুজে ঘুমিয়ে আছে। শিথিল দেহে তীব্র যৌবনের ছাপ। তরি কেমন নড়ে চড়ে উঠল। একমনে তাকিয়ে রইল স্বামীর পানে। মানুষটাকে দেখে কালকে যতটা ভয় লেগেছিল আজ মোটেও সেরকম লাগছে না। আচ্ছা, লোকটা কি আদতে আসলেই এরূপ শান্ত? তরি তর্জনীটা স্বামীর ঠিক গাল বরাবর রাখলো, চাপদাড়িগুলো আলতো হাতে ছুঁয়ে দেখলো। এরপর থুতনিটা ছুঁয়ে দেখার জন্য যখন হাত বাড়াতেই যাবে, আকস্মাৎ আহসান ঘুম থেকে উঠে গেল। ফোলা ফোলা চোখে তরিকে দেখল। তরি অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। আমতা আমতা করে বলল, মশা বসেছিল। আহসান পাশ ফিরে শুয়ে পড়ল। তরির সঙ্গোপনে মুচকি হাসতে হাসতে বলল, আচ্ছা। আহসানের উত্তর শুনে তরি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস লোকটা টের পায়নি। তরি বিছানা থেকে উঠে বসল। তার আর ঘুম আসছে না। আলমারির ওপাশ থেকে লাগেজটা নিয়ে সেটা খুলল। পরনের জন্য একটা শাড়ি বের করলো। মনোয়ারা তরিকে বারবার বলে দিয়েছেন বিয়ের পরদিন নতুন বউরা শাড়ি পরে। মনোয়ারা নিজেই তরিকে গাঢ় নীল রঙের শাড়িটা কিনে দিয়েছিলেন, সঙ্গে মানানসই ব্লাউজ বানিয়ে রেখেছিলেন দর্জিকে বলে। তরি শাড়ি হাতে পা টিপে টিপে গোসলখানায় গেল। গোসল শেষ করে গাঢ় নীল রঙের শাড়িটা পরে তোয়ালে মাথায় ঘরে ঢুকলো। আহসান তখন সবে মাত্র বিছানা থেকে উঠে বসেছে। তরিকে নীল রঙে দেখে বড়সড় চমক খেলো। তরির চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে কোমর পিঠ ভিজে যাচ্ছে। তরি অন্যমনস্ক হয়ে বারবার তোয়ালে দিয়ে চুল মোছার বৃথা চেষ্টা চালাচ্ছে। আহসান চোখ ফেরালো না। উজ্জ্বল দৃষ্টিতে সে তরিকে বারবার ঘুরে ফিরে গভীরভাবে পর্যবেক্ষণে ব্যস্ত। পর্যবেক্ষণের মাত্রা এতটাই গভীর যে এক পর্যায়ে আহসানের মনে হলো সে চাইলেই তরির চুল বেয়ে পড়া পানির ফোঁটাগুলোকে নিমিষেই গুনে শেষ করতে পারবে। আনমনে তার চোখ পড়ল তরির পিঠের ব্লাউজের ফিতার দিকে। অবহেলিত ফিতা দুটো খোলা। এত নিখুঁত বিষয়বস্তুর মাঝে এইটুকু ভুল ঠিক মানাচ্ছে না। এই অবাধ্য জিনিসগুলোকে একটা বাঁধনে বাঁধা দরকার। আহসান তরির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। পিঠের টান অনুভব করতেই তরি একবার পেছন ফিরে তাকাতে চাইল, তবে আয়নায় আহসানের প্রতিচ্ছবি দেখে আর পিছু ফিরল না। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। ফিতা দুটোকে বেঁধে দিতে গিয়ে আহসান তরির মসৃণ পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কোমল হৃদয়ে উত্তাপ বয়ে গেল যেন। প্রথমে দ্বিধাবোধ করলেও মনের নিকট দ্বিধা যেন বাধা পড়ল। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তরির পিঠদেশে। আকস্মিক বৈধ ছোঁয়ায় তরি যেন কেমন মিয়ে গেল। এরূপ স্পর্শ সে আগে কখনো পায়নি। পেছন ফিরে লাজে সে আহসানের বুকে মুখ লুকালো। শমিত ফিরতেই চমকে উঠল, দ্রুত সরেও গেল। মানুষটাকে কাল রাতেও তার বড্ড মন্দ বলে মনে হয়েছিল, আজ তার স্পর্শে বিন্দুমাত্র খারাপ লাগছে না কেন? শোভা তখন নাস্তার টেবিল সাজাতে ব্যস্ত। তরি তার সামনে এসে দাঁড়াতেই ঠোঁটে ঝলমলে হাসির ঝলক দেখা গেল। মাছদার টেবিলের ঠিক সাইডের সারির চেয়ারে বসে এক মনে পেপার পড়ছিলেন। তরিকে দেখে পেপার ভাঁজ করে ফেললেন। তরি জড়তার সংকোচে মাজদাককে সালাম দিল। মাজদাক তরির সালামের জবাব নিলেন। ফের তরিকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে দেখলেই আমার বুকের ভেতরটা ফেটে যায় মা। তোমার বাবা কতটা অমায়িক ব্যক্তিত্বের মানুষ ছিলেন সেটা শুধু আমিই জানি। ভাবতে পারিনি হায়দার এইভাবে চলে যাবে। চায়ের আড্ডায় তোমার বাবার স্থানটা যখন ফাঁকা দেখি না,
কতটা শূন্য মনে হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই ছোট্টবেলা থেকে হাসি খেলা দুষ্টুমি করে একসঙ্গে বড় হয়েছি। আহারে বন্ধু আমার। স্বভাবত তরি খুবই আবেগপ্রবণ একটা মেয়ে। বাবার প্রসঙ্গ উঠতেই চোখ ঝাপসা হয়ে গেল তার। বিষয়টা লক্ষ্য করতেই শোভা নিজ স্বামীকে বললেন, দিলে তো এই সকাল সকাল মেয়েটাকে কাঁদিয়ে। সকালবেলা এসব না বললে কি হতো না তোমার? মাজদাক অতি নরম সুরে তরিকে বললেন, কেঁদো না মা, তোমার বাবাকে আমি কথা দিয়েছি, আমি কখনোই তোমার চোখে জল আসতে দেব না। তোমাকে কাঁদতে দেখলে হায়দার কিন্তু আমার সঙ্গে অভিমান করবে। তরি শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে ফেলল। বাবার কথা মনে পড়তেই তার খুব কষ্ট হয়। সকলে নাস্তা খেয়ে উঠবার সময় মধুবিবি বেশ কিছুক্ষণ তরির গতিবিধির দিকে লক্ষ্য রাখলেন। তরিকে ডাক দিয়ে কিছু বলতেও চাইলেন, তবে পরিবারের অন্যান্য সদস্যদের সামনে এত খোলামেলা বিষয় আলোচনা বাঞ্ছনীয় না ভেবে আর বললেন না। কিন্তু তরির ভেজা চুল দেখে আত্মতৃপ্তি পেলেন। তখনই শোভা তরির হাতে এক কাপ চা দিয়ে বললেন, আসানকে দিয়ে এসো। নাস্তা শেষে চা না পেলে তার আবার মাথা ব্যথা হয়। তরি চায়ের কাপ নিয়ে সোজা ঘরের দিকে গেল। আহসানের দিকে চায়ের কাপটা এগিয়ে দেওয়ার সময় তরির হাতটা ঠকঠক করে কাঁপছিল। চায়ের পিরিচে ফোঁটা কয়েক চা পড়েও গেল। আহসান কাপটা তুলে নিয়ে টেবিলে রাখলো। নরম স্বরে বলল, এত কাঁপাকাঁপি কেন? গরম জিনিসে ভয় বুঝি? তরি ঠোঁট কামড়ে উত্তর দিল, গরম চা ভয় লাগে না, কিন্তু। আহসান চায়ের কাপটা হাতে তুলে তাতে একটা চুমুক দিল। অতঃপর বলল, কিন্তু কি? তরি বড়সড় ঢোক গিলে বলল, আপনি আমার সামনে এলেই আমার বুক কাঁপে, হাত কাঁপে, আবার পা কাঁপে। সত্যি বলছি, আমার আগে এরকম কিচ্ছু ছিল না। এখন কেন এসব হচ্ছে জানি না। আচ্ছা, আপনারও কি এমন হয়? আহসান মনে মনে এক ধাপ হাসলো। চায়ের কাপটা টেবিলে রেখে তরির সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত গভীর গলায় বলল, হ্যাঁ হয়তো, কিন্তু হাত কাঁপে না, পাও কাঁপে না, বুক কাঁপে। আবার মনে হয় বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে। কেমন ধুকপুকানির আওয়াজও হয়। তরি মিনিট দেড়েকের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিচু স্বরে বলল, সত্যি? আহসান তরির ডান হাতটা নিজের হাতের সঙ্গে মিশিয়ে ফেলল। তরির অত্যন্ত সন্নিকটে গিয়ে বলল, হ্যাঁ, এই যে আমার বুক, মাথা রেখে কান পেতে শুনে দেখো। তরি এবার সত্যি সত্যি স্বামীর বুকে মাথা রাখলো। না, মানুষটা মিথ্যে বলেনি। আসলে কেমন ধুকপুক আওয়াজ হচ্ছে। মাজদাক সারোয়ারের ডাকে দুই যুগলের ঘোর কাটলো। তরি স্বামীর বুক ছেড়ে সরে দাঁড়ালো। বাবার ডাক শুনতে পেয়ে আহসান দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। তরি দরজার সামনে এগিয়ে গিয়ে আহসানের নীরব প্রস্থান দেখল। দরজার সামনে থেকে সরে আসার সময় একটা নারী কণ্ঠস্বর শুনতে পেয়ে তরি কৌতূহলী দৃষ্টিতে তাকালো। হাসজ্জ্বল একটা নারী অবয়ব তার দিকে হেঁটে আসছে। মেয়েটাকে তরি চেনে। মেয়েটার নাম রুমি, সম্পর্কে আহসানের ছোট বোন। বিয়ের দিন রুমিকে দেখেছিল তরি। রুমি এসে তরির হাত দুটো ধরে বলল, কেমন আছো ভাবি? তরি ইতস্ততভাবে উত্তর দিল, ভালো আছি, তুমি কেমন আছো? রুমি ঠোঁট এলিয়ে হেসে বলল, তুমি চাইলে আমাকে তুই করে বলতে পারো, আমি কিছু মনে করব না। তোমার আর আমার বয়সের পার্থক্য মাত্র 2 বছর। আমার 18 আর তোমার 16। ভেবো না ভাবি বলে তোমার সঙ্গে বাঙালি ননদিনীদের মতো ঝগড়া করব। আমি এত হিংসুটে ঝগড়টে কুটকুটে নই। তুমি কিন্তু আমার সই। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল। নরম স্বরে বলল, ইস, আমি ভেবেছিলাম তুমি আমাকে সিরিয়ালের মতো গয়না চুরির দায়ে ফাঁসাবে। রুমি পেট চেপে ধরে হাসতে হাসতে বলল, হ্যাঁ, তা তো ফাঁসাবই। পারলে গয়নাগুলো সামলে রেখো, না হলে গয়না না পেলে মা আর বুবু গোপী বাহু সরি তরিবাহু বলে চিৎকার করে উঠবে। আর আমি তখন ধুম টানানা বজ্রপাতের সাউন্ড বাজাবো। না চাইতেও তরি হেসে ফেলল। এই বাড়ির সবাই খুব ভালো, কাউকে তরির এখন আর মন্দ লাগছে না। দুপুরের প্রতিবেশীগণ সারোয়ারের বাড়িতে হানা দিল। নতুন বউয়ের চাঁদমুখখানি দেখাই তাদের মুখ্য উদ্দেশ্য। তরির চকচকে উজ্জ্বল শ্যামলা গায়ের রং, কোমর অবধি চুল, নবযৌবনে বিগলিত রূপ দেখে কারো মুখে কোনো রা নেই। প্রতিবেশীরা তরিকে নিয়ে তেমন বিশ্লেষণে মত্তও হতে পারল না। শোভা তাদের সেই সুযোগ দিলেন না। খাইয়ে দাইয়ে সকলকে বিদায় করে দিলেন। মধ্যাহ্ন ভোজের আশায় সেই সময় মাজদাক আর আহসানও হাজির হলো। ব্যবসার কাজ সামলাতে গিয়ে প্রায়ই পিতা পুত্রের দুপুরের খাবার খেতে দেরি হয়ে যায়। শোভা দ্রুত হাতে স্বামী আর সন্তানকে খাবার বেড়ে দিলেন। কোথায় গিয়েছিলেন আপনি? দুপুরের খাবার শেষ করে কাজের ছুতোয় সব ঘুরে ডেকেছিল আহসান। দুপুরের খাবার শেষ করে কাজের ছুতোয় সবে ঘরে ঢুকেছিল আহসান। নিজ স্ত্রীর প্রশ্নে বাধা পড়ল সে। হাতের কাজ ছেড়ে তরি প্রশ্নের উত্তরে বলল, কাজে। কাজ যদি না করি তবে তুমিই বেকারত্বের অজুহাত দেখিয়ে ছেড়ে চলে যাবে। তরি নির্দ্বিধায় বিজ্ঞের ন্যায় বলল, মোটেও না। মা আমাকে বলেছেন সবসময় সুখে দুঃখে স্বামীর পাশে থাকতে।
আহসান তরির দিকে তাকিয়ে মুচকি হাসল। তরির ড্যাব ড্যাব করে তাকিয়ে স্বামীর ঠোঁটের হাসিকে অবলোকন করলো। ঠোঁটগুলো তার গোলাপি রঙের। আজকালকার উশৃঙ্খল ছেলেপেলেদের মতো সিগারেট খেয়ে ঠোঁট কালো করে ফেলে ছেলেদের মতো নয়। তরির ভাবুকতা দেখে আহসান তার দিকে কয়েক ধাপ এগিয়ে গেল। পকেট থেকে মুঠো ভর্তি কাচের চুড়ি বের করলো। নীল রঙের জলজল তকতকে চুড়িগুলোকে তরির হাতে পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। তরি সেই হাত সাদরে গ্রহণ করলো। উদীয়মান প্রতীকের ন্যায় নিজের হাতখানা মেলে ধরল স্বামীর দিকে। গোল গোল চুড়িগুলোকে হাতে পরানোর সময় সুরসুরিতে তরেই চোখ বুজে ফেলল। আহসান সেসব অগ্রাহ্য করে নিজের কাজে ব্যতিব্যস্ত রইল। চুড়িগুলো সে কিনেছে অতি গোপনে, সকলের অগোচরেই বলা যায়। পকেটে ঝনঝন আওয়াজের শব্দে মাজদা কয়েকবার সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়েছিল। আহসান সুকৌশলে পরিস্থিতি সামলে নিয়েছে। নীল রঙের শাড়িটার সঙ্গে চুড়িগুলো দারুণ মানিয়েছে। তরি চুড়ি ভর্তি হাত দুটো ঝাঁকালো। আহসান নিঃশব্দে চুরির সেই ঝনঝন আওয়াজের শব্দ শুনতে লাগলো। চুড়িগুলো পরস্পরের সঙ্গে বাড়ি খেয়ে যেই অদ্ভুত শব্দ সৃষ্টি করছে, তা আহসানের কাছে বড়ই মধুর বলে মনে হলো। আজ সকাল থেকে সবকিছু এত অপূর্ব লাগছে কেন, তার কারণটা কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্ব 2 এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।